এরকম ঘটনা কি ঘটতে পারে যে এই সিচুয়েশন দাঁড়িয়ে আরভিএনএল যেখানে 564 রয়েছে সেখানে দাঁড়িয়ে গেল 250, অথবা আইআরএফসি দাঁড়িয়ে গেল অর্ধেক হয়ে গেল, অথবা দেখা গেল যে রাইটস সেটা ছিল 660 330 হয়ে গেল, টিটাগড় রেল যেটা 1435 রয়েছে সেটা দেখা গেল 700 হয়ে গেল, আইআরএফসি 180 ছিল হয়ে গেল 90, আইআরকন যেটা 264 ছিল হয়ে গেল 130, রেলটেল যেটা ছিল 469 সেটা হয়ে গেল 230, আইআরসিটিসি যেটা 935 ছিল সেটা হয়ে গেল 480। এরকম কি হতে পারে? এরম হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু বেশ কয়েকজন বড় বড় ব্রোকার ফার্ম যারা রয়েছে, যারা অ্যানালিসিস করে এইসব স্টকগুলোকে নিয়ে, তার ভ্যালুয়েশন চেক করে, তারা কিন্তু এই কথাটা বলছে। এই ঘটনা কিন্তু কোনোটাই আমার কথা নয়। এরকম দেখেছি অনেকে, আমি এখানে বলছি বলে মনে করে না, আমি বলছি সেই হিসেবে বলে। যেরকম কালকে একজন বললো হিন্ডেনবার্গের কথা নেই, হিন্ডেনবার্গের সঙ্গে আপনার কোনো ফ্যান কিনা, আপনি চেনেন কিনা। বেসিক্যালি এইগুলো অবান্তর বিষয়। বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা সিকিউরড কিনা, এটা হচ্ছে আসল জায়গা। আসল জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে সেবি, যে যার উপর বিশ্বাস করে আমাদের মতো কোটি কোটি মানুষ ইনভেস্টেড হয়েছে, সে তার বিশ্বাসযোগ্যতাটাকে প্রমাণ করতে পারলো কি না, সেটা ছিল আসল প্রশ্ন। কে কার ফ্যান সেটা বড় কথা নয়। আমি আমার এবং আমাদের মতো অতি ছোট ছোট তুচ্ছ যারা ইনভেস্টার রয়ে গেছে, তাদের ইনভেস্টেড অ্যামাউন্টটা যেন সিকিউর থাকে, এটাই আমাদের একমাত্র প্রশ্ন, আর সেটা যেন ঠিকঠাক হয়। আজকে যে ইম্পর্টেন্ট কথাটা আসছে সেটা হচ্ছে ব্রোকারেজ ফার্মরা যে কথাটা বলছে রেলওয়ে সেক্টরের ক্র্যাশ নিয়ে। রেলওয়ে সেক্টরের সিচুয়েশন যেটা রয়ে গেছে সেটাকে ওরা বলছে বড় বড় যারা ফার্ম যারা রয়েছে, প্রভুদাস লীলাধর বা অ্যাকোয়ার অথবা অ্যান্টিক অথবা এর মাঝখানে আরো যারা যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু এই ঘটনাটা নিয়ে বলছে যে ভ্যালুয়েশন ওভার ভ্যালুর জায়গা রয়েছে। তাদের কথা অনুযায়ী আরভিএনএল, আইআরসিটিসি, আইআরকন, রাইটস, রেলটেল, এই সমস্ত কোম্পানিগুলো 50% কমে কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এটা একটা জায়গা তৈরি করছে, এবং ওরা যেটা বলতে চাইছে, ওরা যেটা হিসেব করে দেখেছে, তারা যেটা বলছে যে আরভিএনএল, আইআরকন, রাইটস, রেলটেল, এই যে কোম্পানিগুলো, আইআরসিটিসি, এরা কিন্তু 52 এর কাছাকাছি। অর্থাৎ এর মধ্যে মানে আমি যদি দেখে নিই, প্রথম কোম্পানিটার কথা নিয়েও যদি বলি বা রাইটস, বা এরা কিন্তু মোটামুটি 18 থেকে 24 মাসের মধ্যে প্রায় 2000% ওপরে কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, 2180। অর্থাৎ ভ্যালুয়েশন অনেক বেশি হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রেও, মানে এরপরে এক্সাম্পলগুলো একটা একটা করে দিয়ে যাবো, সেখানে দেখতে পারবে যে যেটা ভাবা হয়েছিল মানে প্রফিটেবিলিটি একটা কোম্পানিতে, যে পরিমাণ তোমার সেলস গ্রোথ যতটা রয়েছে, তার প্রফিটেবিলিটি যতটা রয়েছে, তার রিটার্ন অন ইকুইটি যতটা রয়েছে, তার সঙ্গে তার প্রাইসকে মুভমেন্ট করাতে হয়। যদি এদের মধ্যে কোনো অসঙ্গতি দেখা যায়, তাহলে কিন্তু মনে করে নেবো সে কোম্পানিতে কোনো প্রবলেম রয়েছে। এই সিচুয়েশনে আমরা লাস্ট কোয়ার্টারে দেখেছি, এর আগে কিন্তু কোম্পানিকে দেখতে পাচ্ছিলাম ভালো মাত্রায় একটা রিটার্ন দিচ্ছিল, ভালো মাত্রায় একটা পজিশন ছিল, কিন্তু প্রেজেন্টলি দেখতে পাচ্ছি সেলস গ্রোথ কিন্তু সেই তুলনায় কিন্তু কম হচ্ছে। এক্সাম্পল যেরকম রাইটস রয়েছে, রাইটসের কথাই বলি, লাস্ট 2 বছরের মধ্যে আমরা দেখেছি প্রায় 230% রিটার্ন দিয়ে দিয়েছে, অথচ মানে যেটা টপে পৌঁছেছিল 826 টাকা 15 পয়সা, সেখান থেকে 20% অলরেডি কারেক্ট হয়েছে, কিন্তু স্টিল এখনো সেটা কিন্তু অনেকটাই ওভার ভ্যালুর জায়গায় রয়েছে বলে মনে করে নিচ্ছে যারা ব্রোকার হাউস। বারবার এই কথাটাই কিন্তু বলছি। এবারে যদি দেখি ফান্ডামেন্টালটা একটু দেখে নিই, সেখানেও দেখতে পারবো যে অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু বেশ কিছুটা কমে গেছে, মানে আগে যেটা ছিল। এবং যদি দেখি ফ্রম ইলোরা ক্যাপিটাল, এরা কিন্তু রিসেন্ট যে কথাটা বলছে, এরা যেটা বলছে যে আর্নিং পার শেয়ার কিন্তু কমিয়ে দিয়েছে, অর্থাৎ টার্গেটটা অনেকটা কমিয়ে দিয়েছে। তারা যে কথাটা বলছে হায়ার কম্পিটিটিভ ইন্টেন্সিটি প্রচুর রয়েছে, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে প্রেশার অন মার্জিন যে প্রফিটেবিলিটি মার্জিন, সেখানে বেশ কিছু প্রেশার লক্ষ্য করছে। ফলে সেই সিচুয়েশনে কিন্তু রাইটসের ক্ষেত্রে 50%-এর বেশি ডাউন করে দিচ্ছে। নেক্সট আসছে আইআরসিটিসি, যেটাকে নিয়ে অনেকে আমরা খুব ইন্টারেস্টেড ছিলাম। দেখা গেছে আইআরসিটিসি যদি আমরা দেখে নিই, বিগত 2 বছরের মধ্যে রিটার্ন দারুণ দিয়েছে, ডবল করে দিয়েছে অ্যামাউন্টটা। 52 উইক যে হাই ছিল সেই জায়গায় পৌঁছে 1148 টাকা 30 পয়সা, এটা মে মাসে পৌঁছেছিল 2024-এ, কিন্তু কারেক্টেড হয়েছে 20%। কিন্তু ওরা বলছে আরও কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নেট প্রফিট কিন্তু 33% যেটা ছিল গ্রো করছে 33% রেটে, কিন্তু সেটা অরিজিনাল জায়গা যেটা রিটার্ন দিচ্ছে তার তুলনায়, যে কথাটাই বলছি, সেই তুলনায় কিন্তু বাড়েনি। অর্থাৎ প্রাইসটা অনেকটা বেড়েছে, সেই তুলনায় কিন্তু রিটার্ন ক্যাপাবিলিটিটা কমে গেছে, মানে মার্জিনটা কমে গেছে। এটাকে একটা অশনি সংকেত বলে মনে করছে। রেভিনিউ এছাড়া যেটা রয়েছে আইআরসিটিসির ক্ষেত্রে, সেখানে রেভিনিউ ক্ষেত্রে 12% ইয়ার অন ইয়ার বেসে রেভিনিউ হয়েছে, অথচ মানে যেটা আমরা দেখলাম Q1 2024-এ, তো সেইটা অনুযায়ী মাত্র 12% রেভিনিউ হয়েছে, অথচ যদি দেখি তার তুলনায় কিন্তু প্রাইসটা অনেক গুণ বেড়েছে। ফলে এটা একটা কিন্তু নেগেটিভ জায়গা। প্রভুদাস লীলাধর একটা খুব বড় ইন্ডিয়ার ব্রোকার হাউস, তারাও কিন্তু এটাকে কিন্তু বলছে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসছে রেভিনিউটা। অর্থাৎ যেটা বলতে চাইছে ওরা, যে এরপর 2024 থেকে 26 সালের মধ্যে ওরা যে
প্রজেকশন করেছে সেখানে কিন্তু দেখাচ্ছে যে এই সিচুয়েশনে আইআরসিটিসির যে রিটার্ন দেওয়ার ক্ষমতাটা সেটা কিন্তু কমে আসবে। মানে ম্যাক্সিমাম ব্রোকারেজ ফার্ম এই কথাটাই বলছে, আইআরসিটিসি যা রিটার্ন দিয়ে দিয়েছে সেই রিটার্ন অনুযায়ী কিন্তু তার গ্রোথটা অনেক বেশি হয়েছে, এখন সেটাকে কিন্তু অ্যাডজাস্টেড হবে এবং কারেক্টেড হবে ব্যাপারটা, ফলে এই একটা জায়গা তৈরি করবে। এবং সঙ্গে সঙ্গে আইআরসিটিসির ভ্যালুটা কিন্তু দাঁড়িয়ে 822-এ নিয়ে এসছে, অর্থাৎ এখন যে সিচুয়েশনে ছিল তার থেকে কিন্তু 935-এ আজকে দাঁড়িয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু অনেকটা কমিয়ে 822-এ ওরা ডাউনগ্রেড করে রেখেছে, এটা আরও কমতে পারে বলে মনে করছি। তৃতীয় দেখো আইআরসিটিসি, সেখানেও যদি দেখে নিই আমরা কোয়ার্টারলি প্রফিটে যাই, সেখানেও দেখবো কিন্তু এমন বিরাট কোনো চেঞ্জেস হয়নি। যদি লক্ষ্য করে দেখো গত বছরে 1002 কোটি ছিল, তারপরে সেটা কমে 995, তারপরে 1100, তারপরে 1155, তারপরে 1120-তে দাঁড়িয়েছে, কোনো তেমন বিরাট কোনো চেঞ্জেস হয়নি। অথচ রিটার্ন দিচ্ছে কিন্তু এক এক বছরে ডবলের পর ডবল করে দিয়েছে। বিগত 2 বছর যদি দেখে নাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে দেখতে পারা যাবে সেখানে কিন্তু বিরাট চেঞ্জেস কিছু হয়নি, যতটা চেঞ্জেস হয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, অর্থাৎ লাস্ট কোয়ার্টার হিসেবেও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। প্রফিটও যদি দেখে নাও, যদি আমি দেখে নিই গত বছরের তুলনায়, অর্থাৎ 2022-এর সঙ্গে আমি কম্পেয়ার করব, তো 2022-এ যদি আমি দেখি নেট প্রফিট ছিল 660 কোটি, এটা হচ্ছে 2022-এর 260, এখন সেটা জাস্ট ডবল হয়েছে 1187 কোটি মতো হয়েছে। মানে এক্স্যাক্ট এই ফিগারটাও কিন্তু খুব একটা পজিটিভ ব্যাপার দিচ্ছে না, এবং যেটা প্রভুদোষ লীলাধররা বলছে সেটা বলছে এর পরবর্তীকালে কিন্তু সিঙ্গেল ডিজিটে আসতে পারে। এনিহাও এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে এখন যা কথা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু চিন্তা করতে হবে। আমি নেক্সট আসছি কোম্পানিদের ক্ষেত্রে যাব, সেটা হচ্ছে রেলটেল। রেলটেল যদি দেখিস, রেলটেল দেখবো 2 বছরে 580% মতো রিটার্ন দিয়ে দিয়েছে, এবং এটা একটা ওভারভ্যালু জায়গায় চলে গেছে। জুলাই 2024-এ দেখলাম 618-তে দাঁড়িয়ে, অর্থাৎ 25% মতো তারপরে কারেকশন হয়েছে, কিন্তু নেট প্রফিট যদি দেখি ইয়ার অন ইয়ার বেসিস এসে দেখবো অনলি 25.2% হয়েছে, এবং রেভিনিউ হয়েছে 19.4%। ফলে এমন কিছু রেভিনিউ বা নেট প্রফিট বাড়েনি, বা এবিটা মার্জিন যেটা সেটা মাত্র 5 to 6% হয়েছে, এবং প্রজেকশন করছে 2025-এ এটা ওই সিঙ্গেল ডিজিটে থাকবে। আর্নিং পার শেয়ার এস্টিমেটেড হচ্ছে মাত্র 3%, অর্থাৎ রেলটেলকে যে চিন্তা ভাবনা রয়েছে 2 or 3%-এর মতো মোটামুটি জায়গায় দাঁড়াচ্ছে এদের ইপিএস গ্রোথটা, ফলে রিটার্নটা কখনোই এদিকে ডবল বা ট্রিপল হওয়ার সম্ভাবনা নেই। ফলে ওদের কথা অনুযায়ী এই মুহূর্তে কিন্তু রেলটেল সেরকম জায়গা নয়। যে স্টকটা যাবো রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, যথেষ্ট ভালো কোম্পানি, কিন্তু যদি এরকম কোম্পানিটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাও সেখানে কিন্তু বিরাট কোনো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি দেখে নিই কোয়ার্টারগুলোতে দেখি, কোয়ার্টারগুলোতেও কিন্তু কোনো চেঞ্জ হয়নি, বরঞ্চ এখানে কিন্তু লাস্ট কোয়ার্টারগুলোর রেজাল্ট তুলনামূলক অনেকটাই খারাপ হয়েছে। 468 কোটি ছিল গত বছরে, এবারে হয়েছে 558 কোটি, এমন বিরাট কোনো চেঞ্জ হয়নি। বরঞ্চ লাস্টবারে 833 কোটি থেকে বরঞ্চ কমে হয়েছে 558 কোটি। অর্থাৎ একদিকে দেখতে গেলে কিন্তু রেলটেলও কিন্তু যথেষ্ট কারেক্টেড হচ্ছে 25%, স্টিল এখনও পর্যন্ত কিন্তু নেট প্রফিটে খুব বেশি চেঞ্জেস হয়নি। নেট প্রফিট 25% মতো বেড়েছে, রেভিনিউ গ্রোথ কিন্তু আবার অনেকটা সামান্য পরিমাণ 19.4% হয়েছে, কিন্তু এস্টিমেটেড যে ইপিএস যেটা বলছে সেটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে। এবং আমরা যদি দেখি এখানে নেট প্রফিটেও কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে, 68 থেকে 62 থেকে 78 থেকে 49-এ চলে এসছে। গত বছরের তুলনায় মাত্র যেটুকু বেড়েছে সামান্য পরিমাণে বেড়েছে, ধরো 10 কোটি 11 কোটি বেড়েছে, কিন্তু তার প্রফিটেবিলিটি যেটা রিটার্নটা দিচ্ছে সেটা বহুগুণ বেড়েছে। এখানেও যদি দেখো লক্ষ্য করে দেখবে যে বেশ মানে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এবং স্টক প্রাইসের মধ্যে অনেকটাই অসঙ্গতি দেখা যাচ্ছে। সেলস গ্রোথ যেখানে দেখাচ্ছে 21% মতো, প্রফিটেবিলিটি আসছে মোটামুটি 15% মতো বা 24% মতো, সেখানে যেটা স্টক প্রাইস বাড়ছে 57% হয়ে গেছে, এবং 3 বছরের রিটার্ন অন ইকুইটি মাত্র 13% হচ্ছে। ফলে এটা একটা নেগেটিভ জায়গা তৈরি করছে। রেলটেলের কিন্তু আমরা দেখেছি কোয়ার্টারগুলোতে লাস্ট কোয়ার্টার 833 কোটি ছিল, সেখান থেকে কমে হয়ে যাচ্ছে 558 কোটি। মানে আমরা দেখতে পাচ্ছি এদিক থেকেও বা অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু তুলনামূলকভাবে সেই জায়গাতে নেই। পরেরটা হচ্ছে 2 বছরে 775% রিটার্ন দিয়ে দিয়েছে, প্রচুরভাবে রিটার্ন বাড়িয়েছে। অথচ যদি দেখি যে প্রেজেন্টলি কারেক্টেড হয়েছে 20 to 25%, এবং ম্যাক্সিমাম রিটার্ন 350-এ টপটা চলে গেছিল। আলটিমেটলি কি হয়েছে, নেট প্রফিট কিন্তু অনেকটা ফল করেছে, গত বছর 19.5% হয়েছে, পারফরমেন্স কিন্তু প্রচুর উইক হয়ে দেখাচ্ছে, এবং রেভিনিউ ডিক্লাইন হচ্ছে 17%। ফলে আর এবিটা ডি রয়েছে 6.8
80%। ফলে এইরকম জায়গায় আইআরকনও কিন্তু কোনো বিরাট কোনো রিটার্ন দেওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ কারেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে 50% কাছাকাছি। আইআরকন ইন্টারন্যাশনালের কথা চলে আসছে, সেখানে দেখতে পারবে বিরাট রিটার্ন দিয়েছে 5 বছরে, তো কথা ছেড়েই দাও, 667% রিটার্ন দিয়েছে 5 বছরে। আমি সেটা বাদ দিচ্ছি, আমি যদি খুব ছোট করেও ধরে নিই, মানে তোমার টাকাটাকে 5 বছরে 5 গুণ 6 গুণ করে দিয়েছে। যদি কোয়ার্টারগুলো দেখতে থাকি আইআরকন ইন্টারন্যাশনালের, সেখানেও কিন্তু যথেষ্ট অসঙ্গতি দেখতে পাচ্ছি, বেশ কিছু অসঙ্গতি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। যেখানে দেখো, প্রথম হচ্ছে যে আমি যদি কোয়ার্টার দেখে নিই, মানে গত বছরের সঙ্গে তুলনা করি, 2764 ছিল গত বছরে, এবছরে কি দাঁড়ালো 2287, কমে গেল। অথচ এই এক বছরে রিটার্ন 100%-এর বেশি পেয়ে গেলে, এটা কি করে হচ্ছে? আমি যদি নেট প্রফিটে চলে আসি, নেট প্রফিটটা দেখে নিই, অপারেটিং প্রফিট মার্জিন ছেড়ে দিচ্ছি, নেট প্রফিটে চলে আসি, নেট প্রফিট কতটা বেড়েছে সেটা আমরা একটু চেক করে দেখে নেব। 187 কোটি যেটা ছিল গত বছরে, সেটা এবার হলো 224 কোটি, মানে ডবলও হয়নি, কিন্তু তোমার রিটার্নটা ডবলের বেশি করে দিয়েছে। এই জায়গাগুলো কিন্তু অসঙ্গতি তৈরি করছে এবং ব্রোকারেজ ফার্মগুলো কিন্তু এই কথাটাই বলছে। আর্নিং পার শেয়ার 1.99 যেটা রয়েছে, সেটা 2.38 হয়েছে। আর্নিং শেয়ারও কিন্তু কোনো তেমন চেঞ্জ হয়নি, যার জন্য এতটা রিটার্ন দিতে পারে। যদি দেখি ইয়ারলি বেসিসে, সেখানেও দেখব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যদি দেখে নিই, সেখানেও দেখতে পারবো আমরা কিন্তু এমন বিরাট চেঞ্জ হয়নি বিগত বছরগুলোর মধ্যে, যার জন্য কিন্তু চেঞ্জেসগুলো হবে। অপারেটিং প্রফিট মার্জিনেও কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি, বরঞ্চ আগে যেটা অপারেটিং প্রফিট মার্জিন 2 ডিজিটে ছিল, সেটা কিন্তু এখন 1 ডিজিটে চলে আসছে লাস্ট 2 বছর 3 বছরের মধ্যে। ফলে এগুলো সবই কিন্তু নেগেটিভিটি লক্ষ্য করায় আমাদেরকে। আরভিএনএলকে নিয়ে 2 বছরে দিয়েছে 2100% রিটার্ন। যদি দেখে নিই, মিড জুলাইয়ের কাছাকাছি কিন্তু 647-এর মতো ছিল, 647। তো এটা আবার কারেক্ট হয়েছে, 13% মতো কারেকশন হয়েছে সামান্য। এখন ব্যাপার দাঁড়াচ্ছে, যদি আমরা দেখে নিই রিপোর্টটা, অর্থাৎ রিপোর্টে আমাদের প্রফিটেবিলিটি রেশিওটা কিন্তু অনেকটা কমে গেছে, মানে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ডিক্লাইন হয়েছে, মানে নেট প্রফিটও, মানে কনসলিডেটেড নেট প্রফিটও কমে গেছে, এবং প্রফিট আফটার ট্যাক্স সেটাও 35% ইয়ার অন ইয়ার বেসিসে কমে গেছে। মানে আরভিএনএল আলটিমেট যেটা সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, যেটাকে রেভিনিউ গ্রোথ, নেট প্রফিট, এগুলো সবই কিন্তু বেশ পরিমাণ ডাউন হয়ে গেছে। অথচ কোম্পানিটা এক্সপেক্ট করতে যাচ্ছে যে ইমপ্রুভ করবে বা সেই অনুযায়ী দৌড়াচ্ছে, ফলে আলটিমেটলি কারেকশন হওয়াটা কিন্তু অবশ্যম্ভাবী বলে ব্রোকাররা মনে করছেন। প্রতিবারই ভক্তরা বলছি, ওনারা মনে করছেন, আমার নিজের বক্তব্য নয়। এবার আসছি অ্যান্টিক যে ব্রোকার ফার্ম রয়েছে, তারাও কিন্তু বলছে, যেটা অ্যান্টিক ফার্ম যারা, তারা বলছে আরভিএনএলকে এই মুহূর্তে সেল অর্ডার দিচ্ছে, অর্থাৎ এখন আর হোল্ড করার কথা বলছে না, বাই করার কথা বলছে না, টোটালি সেল করতে বলছে। কারণ এই মুহূর্তে ওরা বলছে আগামী বছর যেটা, সেটা টোটালি কিন্তু ফ্ল্যাট থাকবে। অর্ডার প্রচুর রয়েছে, অর্ডার এক্সিকিউশন হবে, কিন্তু তা সত্ত্বেও এর রিটার্নটা এত গুণ হবে না, যেটা কিনা গত বছরগুলো যেরকম ডবলের পর ডবল করে বিগত 2 বছরে 2000% রিটার্ন দিয়ে গেছে, এইটা কিন্তু আগামী দিনে এটা এক্সপেক্ট করা যাবে না। ক্ষেত্রে টার্গেট যদি রাখা যায় 283 বেশি আসছে না, 283। ফাইন্যান্সিয়াল 2026-27 যদি প্রজেক্টেড করা হয়, প্রজেকশন রিপোর্ট, সেখানে কিন্তু ইপিএস দারুণভাবে ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, 8.70 to 9.80 ম্যাক্সিমাম। ভ্যালুয়েশনে ওভার ভ্যালু জায়গা চলে গেছে, এবং যেটা বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল 2026 যদি দেখি, সেখানে কিন্তু 65 টাইমস প্রজেক্টেড হচ্ছে, এবং 58 টাইমস হবে 2027-এ। মানে আলটিমেটলি ওদের কথা অনুযায়ী এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা তৈরি করছে। তো আরভিএনএল দেখতে পাচ্ছি 5 বছরে 2300% বেশি রিটার্ন দিয়েছে, মাত্র 2 বছরের মধ্যে যদি দেখো, সেখানেও দেখবে রিটার্ন পার্সেন্টেজ কত বেশি। এই যে দেখো, 2022 থেকে 2024-এর মধ্যে 1700-1800% রিটার্ন দিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভ্যালুয়েশন, যে ব্রোকারে যে কথাগুলো বলে যাচ্ছে, সেগুলোকে সত্যি কি মিথ্যা, সেটা একটু ফান্ডামেন্টালটা দেখলে বোঝা যাবে। আমরা যদি কোয়ার্টারগুলো দেখতে থাকি, তাহলে দেখতে পারবে যে সত্যি ঘটনা যেটা ছিল, অর্থাৎ 2 বছরের মধ্যে 1700% রিটার্ন দেওয়া, এটা একটা কিন্তু একটুখানি প্রশ্নচিহ্ন তৈরি করে দেয়। অর্থাৎ আমি যদি দেখে নিই 2022 সালের কথাও দেখে নিই, যদি কোয়ার্টারগুলো দেখতে থাকি, তখন 2022 সালের ডিসেম্বর মাসে 5000 কোটি কিন্তু সেলস হয়েছিল। অথচ তার তুলনায় যদি আমি দেখি, এই বছরে এই কোয়ার্টারে দেখছি মাত্র 4064 কোটি সেলস হলো, অর্থাৎ সেলস কিন্তু পড়ে গেল, সেলস অনেক ডাউন হয়ে গেল। আমি যদি অন্যান্য কোয়ার্টারগুলো দেখি, ডাউন হচ্ছে 5000 থেকে 5721 থেকে 5400, 4900, 4676, সেলস কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, সেলস ডাউন হচ্ছে। অপারেটিং প্রফিট মার্জিন যদি দেখবে, অপারেটিং প্রফিট মার্জিন যেমন দেখবে, অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু কোনোটারই ক্ষেত্রেই বিশাল কিছু নেই, 2 ডিজিট কোনোটাই নয়, 7%, 6%। কী করে সেক্ষেত্রে এতগুণ রিটার্ন চলছে,
সেটা একটা প্রশ্নচিহ্ন, এবং ব্রোকারেজ ফার্মরা যে কথাটা বলছে সেটা কিন্তু সত্যি প্রশ্ন তুলে দেয়। নেট প্রফিট যদি তাকাও দেখবে বিগত কয়েক বছর ধরে প্রতিটা কোয়ার্টার টু কোয়ার্টার যদি লক্ষ্য করে দেখবে 299 কোটি থেকে 341 কোটি হয়েছে যথার্থতা, তার থেকে 345 হলো, তার থেকে 334 হয়ে গেল, এইখানটাই কিন্তু বাড়তে শুরু করলো 16% যেটা হলো। আমি যদি এখানের সঙ্গেও কম্পেয়ার করি, এখানে 341 কোটি ছিল, যেখানে 341 কোটি ছিল সেখান থেকে কি করে 341 কোটিতে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে যখন নেবে আসলো 218-তে, আমি যদি ধরে নিই তার আগে 433-এও, 341 থেকে 433-এ কিন্তু ডবল হয় না, অথচ আমাদেরকে 17% কিন্তু রিটার্ন দিয়ে দিল এর মধ্যে থেকে। এইগুলো কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি করে দেয়। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখে নিই, সেখানেও দেখবে কিন্তু অসঙ্গতি একটু নজরে পড়ছেই। 790 কোটি যেটা ছিল সেটা থেকে 940 কোটি এলো, তার থেকে 1000 এলো, তার থেকে 1200 এলো, 1400 এলো, ঠিক আছে, কিন্তু কোনোটা 790-এর ডবল যদি করি তাহলে অন্তত 1600-র কাছাকাছি আসা উচিত, কিন্তু কোনোবারে কিন্তু এই এতগুলো বছরের মধ্যে, এটা কিন্তু ইয়ার নট কোয়ার্টার, আমরা দেখে নিই প্রতি বছরের কথা বলছি, আমি মার্চ 2020 থেকে ধরে নিচ্ছি, মার্চ 2021, 22 এই সময় থেকেই তো সব রিটার্নগুলো দেওয়া শুরু হয়েছে। আমি মোটামুটি 2020 থেকে বলছি, ফান্ডামেন্টালে যদি দেখে নিই তাহলে আমি দেখতে পাচ্ছি 2020-তে যেখানে ছিল 14,531 কোটি সেলস গ্রোথ, সেটা বেড়ে হলো 21,531 হলো এই 24-এর মার্চে। কিন্তু এটা কি ডবল হলো, মানে 28,000 কোটি হলো কি হলো না, মানে ডবলও করেনি 2 বছরের সেলস। এবারে দেখি যদি আমি অপারেটিং প্রফিট মার্জিন সেম রয়ে গেছে, কোনো চেঞ্জেস হয়নি, বরঞ্চ 5% হয়ে গেছে, কমে গেছে, সেখান থেকে 5 to 6% হয়েছে, 1% অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে, তার জন্য 1617% জাম্প করেছে। এটা কিন্তু একটা কথা ভাবায়। নেট প্রফিট যদি দেখে নিই, নেট প্রফিট 941 ছিল, 1300 হয়েছে, এমন কিছু কোনো চেঞ্জ এত বড় হয়নি যার জন্য চেঞ্জ হবে। 900 থেকে বরঞ্চ 1000 থেকে 1200 থেকে 1400 থেকে 1300 হয়ে গেছে, কমে গেছে, বাড়েনি, অর্থাৎ এইগুলো কিন্তু একটা প্রশ্ন তৈরি করছে। তো এইখানে যে প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে কি করব। তো এখন হোল্ড করা ছাড়া কিছু করার নেই, কারণ নতুন করে সেল না করাটাই বেটার বলে মনে হচ্ছে। এবং ব্রোকারেজ ফার্মরা সব সময়তেই ভুল বলে সেটাও নয়, এবং ওদের যে সবটাই ব্যাপার খারাপ সেটাও নয়। রেলওয়ে সেক্টর সত্যিকারের প্রচুর আপ হয়ে গেছে, আরভিএনএল 2100% রিটার্ন দিয়ে দিয়েছে, রাইটসের ক্ষেত্রে 250-300% রিটার্ন দিয়েছে এক বছরের মধ্যে, লাস্ট 2 বছর আইআরসিটিসিও ডবল করে দিয়েছে এমন। ফলে এইগুলো একটা ওভারভ্যালু জায়গায় চলে যাচ্ছে। প্রত্যেকটা অর্ডার রয়েছে, ভালো এক্সিকিউশন অর্ডার রয়েছে, রিটার্ন ভালো করতে পারি, কিন্তু যে এক্সপেকটেশন নিয়ে আমরা ইনভেস্টেড হচ্ছি যে সামনের 1 বছরে ডবল করতে যাবে, সেই এক্সপেকটেশনটা আমাদের কারোর ফুলফিল হওয়ার কথা নয়, কারণ সেই তুলনায় কিন্তু আমাদের সেই জায়গা ফাইন্যান্সিয়ালি ফান্ডামেন্টালি সেটা দেখাচ্ছে না। ফলে এবারে আমরা খুব কশাস হয়ে কিন্তু এই রেলওয়ে সেক্টর ইনভেস্ট করবো বলে মনে করছি। নমস্কার।